আমি গার্গী। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও। আমার ইউটিউব ভিডিও করে ওঠার পেছনে আমার ছাত্রছাত্রীরাই সব থেকে বড় ইন্সপিরেশন। অলমোস্ট বলা যেতে পারে 23-24 বছরের এক্সপিরিয়েন্স আমাকে এখানে আজকে এনে দাঁড় করিয়েছে। তাদের স্বার্থে, তাদের আবদারে, যে কোনোভাবেই হোক, সেটা নিয়ে বললে একটা অনেক বড় আলাদা করে ভিডিও তৈরি হয়ে যায়। তো যাই হোক, তাদের ইন্সপিরেশনেই আজকে আমি এখানে ভিডিও করতে বসেছি। তো আমার সাবজেক্ট বলতে প্রধান সাবজেক্ট আমার ভূগোল, এবারে এনভায়রনমেন্ট, এই দুটোই আমার প্রধান জিনিস। তবে রিলেটেড এমন অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো পড়তে পড়তে পড়াতে পড়াতে প্রায় অনেক বছরেরই অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছি। তো তোমাদের আজকে যে জিনিস নিয়ে সবার অনুরোধে ভিডিও আনা, সেটা হচ্ছে ওয়েদারিং। কারণ ভূগোল এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট একদম ছোট থেকে শুরু করলে প্রায় সব জিনিসের সবকিছুর সঙ্গেই জড়িত। প্রথম কথা, শুধু তাই নয়, সব ধরনের সাবজেক্টেতে অল্প বিস্তর এই ভূগোল জিনিসটির দরকার হয়। প্রথম কথা হচ্ছে জিওগ্রাফি কথাটার মানে হচ্ছে জি মিন্স আর্থ, গ্রা মিন্স ফর্ম অ্যান্ড স্টাডি, জিওগ্রাফি ভি মিন্স স্টাডি। তো আমাদের ভূগোলকের বিভিন্ন ল্যান্ডফর্ম, বিভিন্ন ধরনের আকার বিকার, বিভিন্ন প্রসেসেস, সমস্ত কিছু নিয়ে জিওগ্রাফি। জিওগ্রাফি বেসিক্যালি আমরা সেই জিনিসগুলোকে নিয়ে বুঝি যেগুলো আমাদের বাইরের ল্যান্ডফর্ম, অর্থাৎ বাইরে আমরা যে জিনিসটাকে দেখতে পাই। আর এটার সাথে কো রিলেটেড প্রত্যেকটা জিনিসের সঙ্গেই, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, সেগুলো জিওগ্রাফির মধ্যে পড়ে। তো তাই জন্য এনভায়রনমেন্ট বলো, রিসোর্স বলো, ইকোনমি বলো, পপুলেশন বলো, ড্রেনেজ, সেটেলমেন্ট, এরকম আরো অনেক কিছু জিনিস আছে। পপুলেশন মানেই তো সেখানে কালচার এসে যায়, সোশ্যাল এসে যায়, বিভিন্ন রকম কনসেপ্টের ওপরে ডিপেন্ড করেই কিন্তু ভূগোল চলে। তো ওয়েদারিং এমন একটা বিষয় ভূগোলের মধ্যে, যা একদম ছোট থেকে শুরু করলে অনেক উঁচু পর্যায় পর্যন্ত এই জিনিসের কনসেপ্ট বা ধারণা যদি ক্লিয়ার না থাকে, তাহলে মাধ্যমিক স্তরই হোক, উচ্চ মাধ্যমিক স্তরই হোক, বা আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, কোনো লেভেলের ক্ষেত্রেই আগে এগিয়ে যাওয়াটা খুব বাধা হয়ে ওঠে। কারণ আমাদের ধারণাগুলি যদি স্পষ্ট না থাকে, তাহলে কোনো জিনিসের ভিত্তি গড়ে তোলা খুব মুশকিল। তো যাই হোক, আমরা আজকে ওয়েদারিং এর পর্বে আসি। ওয়েদারিং বা আবহবিকার ভূগোলের এমন একটি প্রসেস যা আবহাওয়ার সঙ্গে যুক্ত। আবহাওয়া কথাটি আর জলবায়ু কথাটি আমরা সবাই শুনেছি, এবং আবহাওয়া কি না, প্রতিদিনকার রোদ বা আমাদের টেম্পারেচার কত, কোন সময় বাড়ছে বা কমছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, জোরে বাতাস বইবে কিনা, শীতকাল হলে কুয়াশা থাকবে কিনা, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আবহাওয়ার সঙ্গে যুক্ত। কিন্তু এটি একটি দৈনন্দিন জিনিস। আর জলবায়ু কি না, জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের, অঞ্চল বলতে ডেফিনেটলি তার অক্ষরেখা, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের অংশ বিস্তার থাকবেই। সেই জায়গা অনুযায়ী সেই জায়গাটির, পার্টিকুলারলি সেই অঞ্চলটি 30 বছর বা 35 বছরের গড় জলবায়ুর ফলাফলকে বা আবহাওয়ার ফলাফলকে আমরা বলে থাকি জলবায়ু। অর্থাৎ আমরা যেমন অঙ্কের ক্ষেত্রে কিছু কমন ফ্যাক্টর নিয়ে কাজ করি, তেমনি জলবায়ুর ক্ষেত্রেও আমরা একটা জায়গাকে বহুদিন ধরে স্টাডি করতে করতে দেখবার চেষ্টা করি যে সেই জায়গাতে কিরকম টেম্পারেচার থাকে, কি গরম, কি শীত, বা সেখানে কিরকম বৃষ্টিপাত হয়। কোনো বছর বেশি বৃষ্টি হলো, কোনো বছর কম বৃষ্টি হলো, সেটা আলাদা কথা। কিন্তু এই যে বৃষ্টি কিরকম হচ্ছে তার একটা পর্যায় বা কত অ্যামাউন্ট, কিরকম ধরনের বাতাস ওখানে বয়, গরমটা কিরকম থাকে, তাতে হিউমিডিটি আছে কি হিউমিডিটি নেই, এই সমস্ত বিচারগুলোই কিন্তু আমাদের আবহাওয়া জলবায়ুর মধ্যে পড়ে। তাহলে আবহাওয়া জলবায়ুর কতগুলো উপাদান রয়েছে, যেমন টেম্পারেচার,
বা উষ্ণতা, রেনফল বা বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর গতি, বায়ুর প্রবাহ, এই সমস্ত কিছু ইত্যাদি আরো যেগুলো আবহাওয়া জলবায়ুর উপাদান, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের ওয়েদারিং জিনিসটা গড়ে উঠেছে। তো আবহবিকার আমরা কেন বলি? তার কারণ এই যে আমাদের ভূগোলকের মধ্যে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয়েছে, এবং শুধু ল্যান্ডফর্ম কেন বলবো, আমরা আশেপাশের ঘর বাড়ি প্রায় সমস্ত কিছুর মধ্যেই এই ওয়েদারিং, রোদ বৃষ্টির নানা জিনিসের ওয়েদার ছাপ দেখতে পাই। আমি এটা ইংলিশে ওয়েদার্ড কথাটা বলছি, যেহেতু আবহাওয়ার দ্বারা সেই জিনিসটার বিকৃতি ঘটবার পরের অংশের কথা বলছি। সুতরাং আবহবিকার অর্থাৎ আবহাওয়া যুক্ত বিকার, আবহাওয়ার দ্বারা সেই জিনিসটির বিকৃতি ঘটেছে, অর্থাৎ আবহাওয়ার দ্বারা সেই জিনিসটার নর্মাল অংশটি কখনো আর নর্মাল নেই, সেটার মধ্যে আগের থেকে অ্যাবনর্মাল কিছু কন্ডিশন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলে থাকি আবহবিকার। তো এই আবহবিকার কি জিনিস? আবহবিকার হচ্ছে আবহাওয়ার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের যে ক্ষয় হয়, সেটা ক্ষয় হয়ে গিয়ে যে চূর্ণীভূত হয়, হয়ে গিয়ে ভাঙা অংশগুলো এক জায়গায় জমা হয়, এটা হলো আবহবিকার। এই আবহবিকারের ফলে এই ক্ষয়ীভূত অংশগুলো যা থাকে, যেখানে ল্যান্ডফর্মটা রয়েছে তার আশেপাশে কাছেই জমা হয়। এটি কোনো না কোনো জিওমরফিক এজেন্ট বা ভৌগোলিক শক্তির দ্বারা, যেমন নদী, বায়ু, সমুদ্র স্রোত, এইগুলির ফলে বা হিমবাহ অঞ্চল ভেদে, সেগুলোর ক্ষেত্রে কি হয়, তারা এগুলিকে বহন করে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে সঞ্চয় করে, তখন একে বলা হয় ক্ষয়। আমরা নদীর ক্ষয়কার্য, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য, এইগুলো সম্পর্কে পড়েছি। তো এইটা হলো ক্ষয়। প্রথমটা হলো বিকার, আবহবিকারের ফলে জিনিসগুলো ভেঙে চূর্ণীভূত হলো, তারপরে সেই জিনিসগুলো কি হলো, সেইগুলো এই ক্ষয়কারী শক্তিগুলির সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সঞ্চিত হলো। আর এই যে পুরো প্রসেসটা, অর্থাৎ ভাঙলো, বয়ে নিয়ে যাওয়া হলো, গিয়ে আরেক জায়গায় সঞ্চিত হলো, এই পুরো প্রসেসটাকে বলা হয়ে থাকে নগ্নীভবন বা ডেনুডেশন। আবহবিকার তিন ধরনের হয়ে থাকে। একটি হলো প্রাকৃতিক আবহবিকার, একটি হলো কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার, এবং একটি জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। প্রাকৃতিক আবহবিকার সাধারণত সেই সমস্ত অঞ্চলগুলিতে দেখতে পাওয়া যায় যেগুলো 0 ডিগ্রি থেকে মোটামুটি 23 বা আপাতভাবে আমরা বলতে পারি 30 ডিগ্রি উত্তর বা 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলগুলো, যেখানে জলটা জল অবস্থাতে থাকে। অর্থাৎ জল কিন্তু একটা বিশাল বড় কেমিক্যাল রিঅ্যাক্টর। কাজেই যান্ত্রিক আবহবিকার কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় না। যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায় কোন কোন অঞ্চলে? যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যাবে মরুভূমি অঞ্চলে। সেটা উষ্ণ মরুভূমি হতে পারে, শীতল মরুভূমি হতে পারে। যদি উষ্ণ মরুভূমি হয়, সেখানে জলটা কি হচ্ছে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। বৃষ্টিপাত সেখানে 20 বা 25 সেন্টিমিটারের থেকেও কম, কোনো কোনো বছর বৃষ্টি হয়ই না, শুষ্ক আবহাওয়া। সুতরাং এই শুষ্ক আবহাওয়ায় যান্ত্রিক আবহবিকার খুব ভালোভাবে হতে পারে। বা ঠান্ডা কোনো জায়গায় যেখানে জলটা বরফে পরিণত হয়ে যায়, অর্থাৎ জল সেখানে লিকুইড অবস্থায় থাকে না। কিন্তু এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর বা 30 ডিগ্রি দক্ষিণের মধ্যবর্তী অঞ্চল, যেখানে জলটা লিকুইড অবস্থায় থাকে, সেখানে সাধারণভাবে বা জল, নদী, সমুদ্র যাই বলো না কেন, যেখানে আমরা জলকে তরল অবস্থাতে দেখতে পাই। একটা পদার্থের তো 3টে অবস্থা থাকে, একটা তার লিকুইড, একটা তার সলিড, একটা তার গ্যাসীয় অবস্থা। তো এই 3টে অবস্থার মধ্যে যখন আমরা তাকে লিকুইড অবস্থায় পাচ্ছি, তখন সেই জায়গাটাতে আমরা কেমিক্যাল ওয়েদারিং দেখতে পেয়ে থাকি। কারণ জল একটা বিশাল বড় কেমিক্যাল রিঅ্যাক্টর। কোনো একটা জায়গায় জল দিনের পর দিন যদি চুমুতে থাকে বা ননস্টপ বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে সিমেন্টের পলিস্তর যত ভালোই লাগানো হোক না কেন, সেখানে কিন্তু ক্ষয় ঘটবেই। দিনের পর দিন থাকতে থাকতে সেই জায়গাটা ফুটো হবেই। এবং জলকে কোনো কিছু দিয়েই কিন্তু আটকানো যায়,
হয় সেটা কম বেরোবে, নয় সেটা বেশি বেরোবে, কিন্তু জল আটকাবে না। ঢাল হিসাবে সে যদি যে কোনো জায়গায় প্রবাহ পথ যদি পেয়ে থাকে, তাহলে জলকে আটকানো অসম্ভব। তাহলে আমরা এটা জানলাম যে জল একটা সব থেকে বড় কেমিক্যাল রিঅ্যাক্টর। আমরা এটাও জানলাম যে কোন অঞ্চলে প্রাকৃতিক আবহবিকার দেখতে পাওয়া যায়, কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার দেখতে পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে যান্ত্রিক আবহবিকার, জৈবিক আবহবিকার। জৈবিক আবহবিকার হচ্ছে সেরকম জায়গায় দেখতে পাওয়া যায়, অর্থাৎ এটাকে আলাদা করে কোনো অঞ্চল বলা যেতে পারে না। কারণ দেখো, খুব শীতল অঞ্চলে মস, লাইকেন বা কিছু আলপীয় বৃক্ষ ছাড়া হয়তো সেই জায়গায় খুব একটা বেশি কিছু হয় না। মরু অঞ্চলেও কিছু মরু উদ্ভিদ থাকে। আর এমনি সাধারণ জায়গায় আম, জাম, কাঁঠাল, বাঁশ, পাইন, ফার, গোলাপ, রোজিউড, আয়রনউড, শাল, সেগুন, তুমি অনেক কিছুই দেখতে পাবে। তো এগুলি খুব বড় বড় বৃক্ষ। গাছ যেখানেই রয়েছে, যেখানে বারোয়িং অ্যানিমেল বা মাটিতে গর্ত করে যে সমস্ত প্রাণী থাকে, যেখানেই থাকবে সেখানেই জৈবিক আবহবিকার দেখতে পাওয়া যাবে। জৈবিক আবহবিকার কথাটির সঙ্গে জীব কথাটি যুক্ত। যেমন আমরা সবাই জানি গাছ একটা জীব। গাছ সাধারণ অবস্থায় শুনলেই মনে হবে আরে গাছ কি করে ক্ষয় করে। সত্যি তো, গাছ তো তার শিকড়গুলো দিয়ে মাটিটাকে আটকে রাখে। আটকায় কখন? যখন মাটির ভেতরে প্রবেশ করে যতটা অংশ প্রবেশ করলো সেই জায়গাগুলো বরাবর মাটিটাকে আটকায়। কিন্তু মাটির ভেতরে যখন প্রবেশ করছে তখন আশেপাশে প্রবেশ করবার জন্য মাটিতে তো ফাটল ধরিয়ে ভেতরে ঢুকছে। সুতরাং এই মাটিতে ঢোকার জায়গাগুলোয় যখন শিকড়গুলো ভেতরে ঢুকছে, আশেপাশের জায়গার মাটিগুলো কি হয়? আলগা হয়ে যায়, লুজ হয়ে যায়। তো এইগুলোকে তো আর নতুন করে আমরা গিয়ে পুঁতি না। হ্যাঁ, যেখানে যারা যেভাবে যত্ন করে লুজ মাটি গুছিয়ে অন্য জায়গায় রাখে না, একথা কখনোই বলবো না। কিন্তু স্বভাবত রাস্তা, পথ, ঘাটে যেখানে যা গাছ লাগানো হয় সেগুলোর ক্ষেত্রে, শিকড়ের ক্ষেত্রে কি আমরা সেই কাজগুলো করি না? তাহলে এগুলো কি হয়? মানুষের পায়ে পায়ে জলে ধুয়ে বেরিয়ে গেল, কারো বাতাসে উড়ে গেল। তো এইগুলো কি হয়? এক জায়গা থেকে এক জায়গায় ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে। তাহলে এটা এক ধরনের ক্ষয়। শিকড় যতটা জায়গা আটকাচ্ছে সেই জায়গাটা তো আটকালো, বাকি ঢোকবার জন্য যে জায়গাটা দিয়ে সেই জায়গাটাকে স্প্রেড করে মাটি ফাটিয়ে ভেতরে ঢুকলো, সেই আশেপাশের জায়গাগুলো লুজ হয়ে যায়, এবং লুজ হয়ে যাওয়ার জন্য সেই জায়গাগুলো ওয়েদারিং তৈরি করে। এবার আমাদের ক্ষেত্রে আরেক ধরনের জিনিস হচ্ছে কি, যে যখন ধরো সাপ গর্ত করে, খরগোশ মাটি খোঁড়ে, কেঁচো গর্ত করে ভেতরে ঢোকে। তোমরা তো অনেক সময় বাগানে বা মাটিতে অনেক সময় দেখতে পাবে কেঁচো কোনো জায়গায় রয়েছে, তার চারধারে গোল 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 মাটির গুঁড়ি গুঁড়ি জিনিস দেখতে পাওয়া যায়। এবং ওই পার্টিকুলার সিম্বলটা দেখে যে কোনো মানুষ যারা যথেষ্ট অভিজ্ঞ তারা কিন্তু বলে দিতে পারেন, কি বলতে পারেন? যে এখানে মাটিতে কেঁচো রয়েছে। এই গুঁড়ো গুঁড়ো অংশটা কি হয়? গুঁড়ো গুঁড়ো অংশটা কিন্তু আর মাটির ভেতর ঢোকে না, ওটা আমাদের পায়ে পায়ে এদিক ওদিক সেদিকে সেই জিনিসটা চলে যায়। এবার এখন প্রশ্ন হলো এটা, যে জৈবিক আবহবিকার তাহলে আমরা কোথায় দেখতে পাবো? যেখানে জীব দেখতে পাবো, অর্থাৎ প্রাণী দেখতে পাই বা উদ্ভিদ দেখতে পাই, দুটোর ক্ষেত্রেই কিন্তু জৈবিক আবহবিকার দেখতে পাওয়া যাবে। তাহলে সেটা যে কোনো অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে। এখন আমরা যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানব। তো যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন বিষয়গুলো কি, কোথায় কোথায় হয় সে তো বলেই দিলাম। একটা জায়গায় আমাদের সবার আগে জানতে হবে, একটা ল্যান্ডফর্ম তো বিভিন্ন ধরনের শিলা এবং খনিজ নিয়ে তৈরি। আমরা আপাত দৃষ্টিতে শিলাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ বাইরে থেকে নয় আগ্নেয় শিলা, নয় সেটাকে রূপান্তরিত শিলা, নয় সেটাকে আমরা সেডিমেন্টারি রক বা পাললিক শিলা বলে দেখছি। কিন্তু শিলা কি? শিলা হলো বিভিন্ন খনিজের মিশ্রণ। তার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ থাকতে পারে। প্রত্যেক ধরনের খনিজের সূর্যের তাপ গ্রহণ করার ক্ষমতা বা সূর্যের তাপ বহন করার ক্ষমতা, সূর্যের চাপ পরিচালন করার ক্ষমতা কিন্তু সমান নয়। যেমন প্রত্যেকটা মানুষ সমান হয় না। প্রত্যেকের এক একটা মানুষ হিসেবে যদি তুমি দেখো বা একটা প্রাণী হিসেবেও যদি দেখো, তাহলে তুমি খেয়াল করে দেখবে কোনো মানুষের রাগ বেশি, কেউ হয়তো খুব শান্ত প্রকৃতির, কেউ হয়তো চঞ্চল প্রকৃতির, কারো ক্ষেত্রে উচ্ছলতা বেশি। ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে এই যে ভূগোল সাবজেক্টের ভেতরে যে বিভিন্ন ধরনের শিলা বা খনিজগুলো রয়েছে, তাদের রিয়াকশনগুলো কিন্তু ঠিক তাই। এই যে রিয়াকশন,
এই যে রিয়াকশনগুলোর কথা আমরা বলছি, অর্থাৎ বিভিন্ন রকম খনিজের সমন্বয়, বৈশিষ্ট্য, তাপ ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, এইগুলো কিন্তু ওয়েদারিং এর ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? তার কারণ এই বৈশিষ্ট্যগুলোর উপর নির্ভর করেই আবহবিকার প্রকৃতিটা ঘটে থাকে। এবার যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে না, যান্ত্রিক আবহবিকার কোথায় কোথায় হয়, সেই জায়গাগুলিতে কি কি ধরনের শিলা থাকে। যান্ত্রিক আবহবিকার যে যে জায়গায় হয় সেই সমস্ত জায়গাগুলোতে যদি বেসাল্ট জাতীয় শিলা থাকে, বেসাল্ট কিন্তু এমন এক ধরনের শিলা, নিঃসারী প্রকৃতির আগ্নেয় শিলা, বা যাকে বলা হয় এক্সট্রুসিভ ইগনিয়াস রক। এক্সট্রুসিভ ইগনিয়াস রক বা নিঃসারী আগ্নেয় শিলা কি? যে ধরনের শিলা ভেতর থেকে বেরোনো লাভা একদম মাটির বাইরে, বা যে ভেন্ট বা পাইপের মধ্যে দিয়ে লাভা বেরিয়ে আসছে সেইখান দিয়ে বেরিয়ে এসে একদম মাটির উপরে উঠে আসে, তখন কি হয়, ডাইরেক্টলি বাইরের হাওয়ার সাথে তার কন্ট্যাক্টটা হয়। অনেক তাড়াতাড়ি সেই জিনিসটা কি হয়, সলিডিফাইড হয়ে যায় বা শক্ত হয়ে যায়। যত তাড়াতাড়ি সলিডিফাইড হবে তত তার ভিতরে ছোট ছোট অংশের মধ্যে শিলা বা খনিজের যে অংশগুলো সেগুলো দেখতে পাওয়া যাবে না। কেন দেখতে পাওয়া যাবে না? কারণ যত তাড়াতাড়ি সলিডিফাইড হবে পুরো জিনিসটা একসাথে হয় এবং তার মধ্যে যে উদ্বায়ী বস্তুগুলো থাকে সেই উদ্বায়ী বস্তুগুলো বা ভোলাটাইল মেটালগুলো বেরিয়ে যায় এবং পুরোটা একসাথে জমাট বাঁধে খুব তাড়াতাড়ি। সেখানে দানাগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় না। উইদাউট দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ সেখানে কখনোই এইরকম ভাবে আলাদাভাবে আমরা শিলা থেকে খনিজগুলোকে আলাদা করতে পারবো না। তো সুতরাং এই শিলা নিয়ে যখন আমি অন্য একটা ভিডিও করব বা তোমাদেরকে জানাবো, তখন শিলা সম্পর্কে প্রত্যেকটার বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে গুছিয়ে দেবার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা যে জিনিসটা নিয়ে বলছি, এই যে যান্ত্রিক আবহবিকারে বেসাল্ট জাতীয় শিলার ক্ষেত্রে কি হয়, বেসাল্ট জাতীয় শিলাতে মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার যখন হয়, এর যে দারণ বা ফাটল সেগুলো কি হয়, স্কোয়ার পর স্কোয়ার লম্বা লম্বা করে হতে থাকে, যে কোনো জায়গা থেকে, নয় এইদিকে নয় এইদিকে। ফলে কি হয়, নয় আড়াআড়িতে হয়, নয় লম্বালম্বিতে হয়। তো এই দুই ধরনের জিনিস হবার ফলে আলটিমেটলি এগুলো স্কোয়ার শেপে ভাঙতে থাকে, যার জন্য এখানে কি তৈরি হয়, চৌকাকার বিচূর্ণী ভবন। মরুভূমি অঞ্চলে যে কোনো জায়গায় যেখানে গ্রানাইট জাতীয় শিলা দেখা যায়, গ্রানাইটও কিন্তু আগ্নেয় শিলার আরেকটি ধরন, কিন্তু এর মধ্যে মধ্যম ধরনের শিলার খনিজগুলো বুঝতে পারা যায়, আকারগুলো একটু বড় হয়, অতটা মিহি কণা এখানে থাকে না। এর ক্ষেত্রে কি হয়, গ্রানাইট জাতীয় শিলা যেখানে দেখতে পাওয়া যায় সেখানে এই ধরনের শিলার ফলে আমরা দেখতে পাই স্বল্পমোচন, বা বলা যেতে পারে যেটাকে আমরা বলি এক্সফোলিয়েশন, পেঁয়াজের ন্যায় আবহবিকার, পেঁয়াজের খোসার ন্যায় আবহবিকার বা গোলাকার বিচূর্ণী ভবন সেটা দেখতে পাওয়া যায়। এটা কি হয় না, এই যে শিলা তো ইটসেলফ একটা ব্যাড কন্ডাক্টর। তার কারণ কি হয়, শিলা টাচ খাওয়ার ফলে সূর্যের তাপটা এসে পড়বার ফলে গরম হয় ঠিকই, কিন্তু সেই গরমের প্রভাবটা সর্বত্র কিন্তু সমানভাবে প্রবাহিত হয় না। অর্থাৎ ওপরটা যখন গরম হয় তখন শিলার ভেতরের দিকের অংশটা কিন্তু সমানভাবে গরম হয় না, এবং এই গরমের প্রভাবটা ধীরে ধীরে ভেতর পর্যন্ত ঢুকবে যখন, তখন অটোমেটিকলি বাইরের দিকের অংশটা অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে যায়। সুতরাং দুটো জায়গার মধ্যে টেম্পারেচার বা তাপের একটা প্রভাব দেখতে পাওয়া যায়, বা একটা কম বেশির একটা পার্থক্য থাকে। তো এই কম বেশি পার্থক্য হবার ফলে কি হয়, যেখানে বেশি হবে সেখানে প্রসারণটা বেশি থাকবে, যেখানে কম হবে সেখানে প্রসারণটা কম হবে। তো এই দুটো জিনিসের ফলে একটা শিলার মধ্যে কি হয়, চাপ তৈরি হয়। আর এই চাপ বা প্রেশার, স্ট্রেস আর স্ট্রেনের ফলে আলটিমেটলি কি হয়, জিনিসটা একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে আর কমছে। আমি মুখে বলছি মানে একদিনের প্রসেস কিন্তু এটা নয়, এটা দিনের পর দিন হয়। হতে হতে আলটিমেটলি এগুলো কি হয়, গোল গোল পেঁয়াজের খোসার মতন। পেঁয়াজের খোসা, পেঁয়াজকে যেমন তোমরা দেখো তার মাথার উপরের দিকটা বা
পেছনের দিকটা দুটো অংশ যেরকম হয়ে থাকে, সেই অংশটাকে কেটে বাদ দিলে যেমন পর্দার পর পর্দার শল্কগুলো বেরিয়ে আসে, ঠিক তেমনি এই ধরনের আবহবিকারে একদম খোসার মতন ওরকম গোল গোল হয়ে প্রায় গোলাকার ভাবে খুলে পড়ে, তাই ওকে বলা হয় গোলাকার বিচূর্ণী ভবন। তো ওদেরকে ভিডিও রিলেটেড আর যে সমস্ত ছবিগুলো আমি ওয়েদারিং এ দেব, তাতে এই ভিডিও শেষে দেখবে বিভিন্ন রকম ওয়েদারিং এর ছবি দেয়া রয়েছে এবং তার সাথে এইগুলো লিখেও দেওয়া আছে যে কোনটা কোন ধরনের আবহবিকার। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো বা ইংলিশ মিডিয়ামে পড়ো, গ্র্যাজুয়েশনের ছেলে মেয়েদের ক্ষেত্রে তো এটা বলাই বাহুল্য, এটা বলবার কোনো প্রয়োজন পড়ে না। তবু অনেকেই আমরা অনেক সময় রোজকার কাজের ক্ষেত্রে বা উঁচু ক্লাসে উঠলেও ছোটবেলাকার অনেক জিনিস হালকা হালকা হলেও ভুলে যাই। তো এই হালকা ভুলে যাওয়ার জায়গায় এই ভিডিওটি থাকলে আশা করি তোমাদের অনেকটাই সহযোগিতা হবে। আরেক ধরনের আবহবিকার যেটা আমরা দেখতে পাই তাকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। এটাও মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়, তবে এখানে পাথর বা শিলার খনিজগুলির আকার অনেক ছোট ছোট হয়ে থাকে। তার মধ্যেও বিভিন্ন ধরনের খনিজ থাকে বলে ওই একই জিনিস তাপমাত্রা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিকে প্রসারিত হয়। ছোট্ট ছোট্ট পাথরের মধ্যে বিভিন্ন ডিরেকশনে তাপের প্রবাহ চলার ফলে জিনিসটার মধ্যে কি হয়, বিভিন্ন দিক থেকে চাপ পড়ে। আলটিমেটলি কি হয়, জিনিসটা যখন ফাটে তখন বন্দুক থেকে গুলির আওয়াজের মতো ছোট ছোট ফট 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 করে আওয়াজ হতে থাকে। এটা এই ধরনের আবহবিকার বিকেল বেলার দিকে মরুভূমি অঞ্চলে প্রায়শই শুনতে পাওয়া যায় এবং এটা খুব কমন ফিচার, এটা দেখতেও পাওয়া যায়। মানে আবহবিকার হওয়াটা দেখতে পাওয়া ইটস রিয়েলি অ্যামেজিং, চট করে তো পাওয়া যায় না, কিন্তু যারা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত তাদের খেয়াল থাকলে তারা এটা দেখতে পেয়ে যাবে। আরেকটি জিনিস দেখতে পাওয়া যায় শীতল মরু অঞ্চলে, যেটাকে আমরা ফ্রস্ট অ্যাকশন বা তুষার খণ্ডীকরণ বলে থাকি। এখানে কি হয়, পাথরের মধ্যে ফাটল থাকলে বা কোথাও চিরফাট থাকলে তার ভেতরে কি হয়, জল জমে। জলটা দিনের বেলায় জল থাকে, রাতের বেলায় কি হয়, বরফ হয়ে যায়। আর আমরা সবাই জানি যে জলই একমাত্র জিনিস যেটা বরফ, জল থেকে বরফ হবার সময় তার আয়তন কিন্তু বেড়ে যায়। বেড়ে গেলে জায়গাটা, স্পেসটা বেড়ে যাবে, সুতরাং যে ফাটলটা থাকবে সেই ফাটলটা কি হবে, বাড়বে। সুতরাং আবার পরের দিন সকালে জল হবে, আবার রাত্রিবেলা বরফ হবে, বারবার বারবার এই জিনিসটি হবার ফলে ওখানে কি হবে, ফাটলটা বাড়তে থাকবে। তো এটা যদি একটা শিলা হয়, তার ফাটলটা যদি এরকম থাকে, আলটিমেটলি বাড়তে 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 এই ফাটল নামতে নামতে এরকম জায়গায় চলে আসবে। যখন বেস পয়েন্টের কাছে চলে আসবে বা মাটির নিচে চলে আসবে, তখন সেই জিনিসটা ভেঙে টুকরো হয়ে যাবে। এটাকে তুষার খণ্ডীকরণ বলে। আরো এক ধরনের জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শিলার উপরে, একটা শিলার উপরে আরেক ধরনের শিলা থাকে, তার উপরে আরেক ধরনের শিলা থাকে, এগুলো দেখতে পাওয়াই যায়। তো যখন একটা শিলার উপরে অনেকগুলো শিলা থাকে, শিলা ওপরের শিলাটা কোনো কারণবশত যদি ফেটে যায়, ভেঙে যায়, তাহলে নিচের শিলার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করে রেখেছিল সেটা রিলিজ হয়ে যায়। না, আমার মাথার উপরে যদি 4টে ব্যাগ দেওয়া হয় তো ন্যাচারালি কতক্ষণ আর আমি বইতে পারবো, সেটার তো একটা ভার থাকে। তো সেই ভারটা যদি টানা অনেকক্ষণ দিয়ে রাখি তাহলে নিশ্চয়ই আমারও মাথা ব্যথা করবে। শিলার ক্ষেত্রে তার ব্যথা বা দুঃখ জ্বালার ব্যাপার নেই। শিলার উপরে ভারটা থাকার জন্য ভারের একটা কাজ চলতে থাকে, অর্থাৎ প্রেশারের একটা কাজ থাকে। প্রেশারটা যখন রিলিজ হয়ে যায় তখন কি হয়, ভেতরের চাপটাও ফাঁকা হয়ে যায়। দুটো জিনিসের ফলে আলটিমেটলি অপোজিট হবার ফলে ওই জায়গাটায় কি হয়, একটা সাংঘাতিক ধরনের প্রেশারের ডিফারেন্সিয়েশনে জায়গাটা ফেটে যায়। এটাকে প্রেশার রিলিজের ফলে বা ভার প্রসারণের ফলে বলা হয়, যে এর ফলেও এক ধরনের ফিজিক্যাল ওয়েদারিং বা আমরা যাকে বলি যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায়। ফিজিক্যাল ওয়েদারিং সম্পর্কে যা বলার আমি তো বললাম। পরবর্তী একটি ভিডিওতে আমি তোমাদেরকে কেমিক্যাল ওয়েদারিং রিঅ্যাকশন শুদ্ধ পরিষ্কার করে বুঝিয়ে দেব।